71 সালে তারাও স্বাধীনতা লাভ করেছে ব্রিটিশদের থেকে। কোথায় তারা, কোথায় আমরা? এক ফুটবল বিশ্বকাপে যে টাকা তারা খরচ করেছে, এই টাকা দিয়ে বাংলাদেশকে কয়েক দশক চালানো যাবে। তো বলবেন হুজুর তাদের তেল আছে, গ্যাস আছে, এই জন্য তারা উন্নত হয়ে গেছে। আমার দেশে যদি তেল গ্যাস থাকতো, যে পরিমাণ চোর আমার দেশে, এই চোরেরা আমেরিকায় বাড়ি বানিয়েছে, বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে, একটা তেল গ্যাস বানাইলে বানাইতো 100টা। কেন? অনুন্নতির কারণ কি? আমার দেশের মাটি কি উর্বর? বীজ বপন করলেই ফসল হয়ে যাচ্ছে, ফসলের মাঠে। এখন শীতকাল, গিয়ে দেখেন শীতকালীন সবজি আর সবজি। এখন সরিষার সময় মনে হয়, সরিষা, এত সরিষা দেখবেন। ধান তো গেল, সামনে বুড়ো ধান, এত ফলন আমার দেশে। আমি ওই উত্তরবঙ্গ তিস্তা ব্যারেজ লালমনিরহাটের দিকে গিয়ে দেখলাম, তিস্তা নদীতে বালুর মধ্যে মানুষ ভুট্টা চাষ করেছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই এগুলো কি হয়? কই বলেন। আমাকে বলছে, হুজুর কি বলেন, সব হবে, একটাও মরবে না, প্রত্যেক বছর বাম্পার ফলন হয়। সুবহানাল্লাহ, কি উর্বর মাটি। পাশেই ভোলাগঞ্জ আছে না, কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ, ভোলাগঞ্জের পাথর কোয়ারি, জাফলংয়ে আছে পাথরের কোয়ারি, কানাইঘাটের দিকেও কিছু আছে। আমার দেশে পাথরের খনি আছে, গ্যাসের খনি আছে, কয়লার খনি আছে, প্রাকৃতিক সম্পদ, এত সম্পদ আমার দেশে। আমাদের এই দুরবস্থা কেন? কারণ আমার দেশে সম্পদের খনি যেমন আছে, এগুলোকে লুটপাট করে খাওয়ার জন্য চোর ডাকাতের খনিও আছে। এজন্য অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, এগুলোর কারণে আমরা পিছিয়ে পড়ে আছি। এগুলোকে একেবারে সমাজ থেকে রিমুভ করতে হলে মূল জায়গায় হাত দিতে হবে। শিক্ষা কারিকুলামে পরিবর্তন আনতে হবে। পরিবর্তন আনবেন কেমনে? এখন তো পরিবর্তন চলে এসেছে চাওয়ার আগে, এমন পরিবর্তন এসেছে। এখন আমাদের ছেলেমেয়েরা স্কুলে গিয়ে ডিম ভাজি কেমনে করতে হয় তারা শিখছে, আলু ভর্তা কেমনে বানাতে হয় সেটা শিখছে, কিভাবে বিছানা গুছাতে হয় সেটাও তারা শিখছে। আমি মনে হয় বানায় বানায় বলতেছি। আমাদের ছেলে মেয়েদেরকে কামলা বেডি, কাজের বেডি, কাজের বুয়া, আর আমাদের ছেলেদেরকে বাবুর্চি বানানোর দায়িত্ব কি আমরা শিক্ষা কমিশনকে দিয়েছি নাকি? আমরা এমন শিক্ষা চাই যে শিক্ষার মাধ্যমে আমাদের ছেলেরা বিজ্ঞানী হবে, এমন শিক্ষা চাই যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এখন দেখা যায় স্কুল কলেজের ছেলেরা কাগজ কেটে ফুল বানায়। এখন হলো পারমাণবিক অস্ত্রশস্ত্রের যুগ, এগুলো না শিখাইয়া শিখার ছেলেদেরকে কিভাবে বিমান বানাতে হয়, রকেট বানাতে হয়। কোথায় চলে গেছে বিশ্ব, আর কোথায় আছি আমরা? কিছু বললে তারা উত্তর দেয়, এগুলো হুজুররা বুঝবে না। আমরা জাতিকে এগিয়ে নিচ্ছি। যারা এমন বক্তব্য দেয়, আপনারা খোঁজ নিয়ে দেখবেন এদের একটারও ছেলে মেয়ে দেশে পড়াশোনা করে না, বিদেশে পড়াশোনা করে। তারা জানে এই কারিকুলাম দিয়ে আমাদের ছেলে মেয়েকে উন্নত বানানো যাবে না। এজন্য আমি প্রায় সময় বলি, আপনারা যারা টিভি চ্যানেলে বক্তব্য দেন এটা উন্নত শিক্ষা, তো মানুষ এটা মেনে নিবে। আপনাদের ছেলে মেয়েকে আপনারা দেশে রেখে এই শিক্ষা দেন, তাহলে আমরা বুঝবো এটা উন্নত শিক্ষা। আপনারা পাঠাই দেন কেন আমেরিকায়? আপনারা পাঠাই দেন কেন লন্ডনে, কানাডায়? আপনারা টেলিভিশনে বলেন এক কথা, আর বাড়ির ভিতরে বলেন আরেক কথা। বাড়িতে গিয়ে বউকে বলেন তুমি শুদ্ধা তাড়াতাড়ি লন্ডনে যাও, ছেলে মেয়েকে ওখানে পড়াশোনা করো। কথা ঠিক আছে? যেগুলা বললাম আশপাশে মিলাইয়া দেবে। মনে চিত আমরা আমাদের মতো গরিব যারা, মধ্যবিত্ত যারা, কোথায় যাব আমরা? আল্লাহ এই জাতিকে হেফাজত করে। কষ্ট হচ্ছে আপনাদের? নাম্বার 6, যুব সমাজ ধ্বংসের 6 নম্বর কারণ হলো নগ্নতা, উলঙ্গতা। অর্ধনগ্ন, অর্ধ উলঙ্গ কাপড় চোপড় বেড়ে গিয়েছে। যুবকও নষ্ট, যুবতীও নষ্ট, নারীও নষ্ট, পুরুষও। আমি জানি না আপনাদের এলাকায় আছে কিনা, তবে শহরে এগুলো হরহামেশাই আমরা দেখি। যুবক যুবক ছেলেরা হাফ প্যান্ট পরে, হাঁটুর উপরে প্যান্ট পরে হাঁটাহাঁটি করে। এইরকম ছেলে পেলে বলেন তো সমাজে আছে না নাই? বেহায়ার মতো চলাফেরা করে। আমার ছাত্র তরুণ যুবক ভাইদেরকে বলি, হাফ প্যান্ট পরে বেহায়ার মতো রাস্তাঘাটে হেঁটো না।
হায়াউ শুরবাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা হলো ঈমানের অংশ। যার মধ্যে হায়া শরম নাই তার ঈমান নাই। হায়া শরম চলে যাওয়া মানে নিজের থেকে ঈমান চলে যাওয়া। একজন পুরুষের জন্য সতর হলো হাঁটুর নিচ পর্যন্ত। এখন আপনি যে হাঁটুর উপরে হাফ প্যান্ট পরলেন, বলেন তো আল্লাহর বিধান মানলেন না লঙ্ঘন করলেন? এরকম বেহায়ের মতো কেন চলাফেরা? শহরে আমরা মাঝে মাঝে না প্রায় দেখি রাত 12টা 1টায় কিছু ছেলেরা হাতের মধ্যে সিগারেট নিয়ে, হাতে ব্রেসলাইট, এদিকে আবার গলার মধ্যে দেখা যায় ব্রেসলেট, যে একটু আগে বললাম কানেও দুল। আবার কিছু কিছু ছেলেদেরকে মাঝে মাঝে এমনও দেখি চোখের ব্রুয়ের মধ্যে মাঝখান দিয়ে ছিদ্র করে কি আর একটা ঢুকাই দিছে, আছে না নাই? হাফ প্যান্ট পরে বেহায়ের মতো হাঁটাহাঁটি করে, অথচ সতর ঢাকলো না। আবার কেউ কেউ আছে ঢাকছে, এমন ভাবে ঢাকছে নামাতে 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 একেবারে লুঙ্গির নিচে। কারো কারো লুঙ্গি হলো পুরা গ্রামের ঝাড়ু। আপনারা ঝাড়ু বলেন না অন্য কিছু বলেন? কারো কারো লুঙ্গি হলো গ্রামের ঝাড়ু। আমি আবার এইরকম কোন মানুষকে দেখলে বলি, ভাই এই গ্রামের পুরা মানুষ কি আপনাকে গ্রামের ঝাড়ুদার বানিয়েছে নাকি? ফাইজলামি করেন না ভাই, ফাইজলামি না, নইলে আপনার লুঙ্গি এত নিচে কেন? যখন আপনি হাঁটেন দেখা যায় পুরা রাস্তা আপনি ঝাড়ু দেন, তো পুরা গ্রামের দায়িত্ব কি আপনি একা নিছেন নাকি? আপনারা হাসতেছেন কেন? এগুলো আছে না? লুঙ্গি নামাতে নামাতে একেবারে জুতার তলায় নামিয়ে দিয়েছে যুবকেরা। প্যান্ট পায়জামা নামাতে নামাতে কেটসের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। অথচ লুঙ্গি পরেন, পায়জামা বা প্যান্ট যেটাই পরেন না কেন টাকনুর উপরে পড়তে হবে। কিসের উপরে? নবীজি বলেছেন ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না, তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তিও দিবেন না। সাহাবীরা বললেন, নবী গো কোন দুর্ভাগার কথা আপনি বলছেন? নবীজি তখন বললেন, আমি ওই দুর্ভাগার কথা বলছি যে দুর্ভাগা তার টাকনুর নিচে কাপড় ঝুলাইয়া হাঁটে। টাকনুর নিচে কাপড় ঝুলাইয়া হাঁটবেন? ছেলেরা বলে হুজুর আর স্মার্ট লাগবে না। কই, আমরা তো হুজুর না, পায়জামা ও টাকনুর উপরে, লম্বা লম্বা কাপড় জুব্বা, এটাও টাকনুর উপরে। দেশে বিদেশে এত সফর করি, এত ঘোরাঘুরি করি, কেউ কোনোদিন বলে নাই দেখতে আনস্মার্ট লাগে। বরং যেই দেখে সে বলে পোশাকটা বড় ভদ্র, দেখতেই ভালো লাগে। পুরুষের এই হলো এই হালত, আর নারীর হালত হলো ওয়াকা ওয়াকা। ওয়াকা ওয়াকা বুঝেন না? এটা ড্রেসের নাম। নারীর হালত হলো ওয়াকা ওয়াকা, পাখি, কিরণমালা, দেবদাস, বিন্দু। মনে মনে এখন যুবকরা কয় হুজুরের তো কিছু নাম জানে কেমনে? হুজুর কি তার ঘরের জন্য এমন ড্রেস কিনে নাকি? না ভাই, পত্র পত্রিকায় পড়ি পাখি ড্রেসের জন্য আত্মহত্যা। ওয়াকা ওয়াকা ড্রেস আব্বা কিনে দেয় না, এই জন্য মেয়ে ঘর থেকে পালায় গিয়েছে। আছে না নাই? তা আমার বড় আগ্রহ হলো এই ড্রেসগুলা কেমন, যে ড্রেসের জন্য মেয়েরা বাপের সঙ্গে রাগ করে। নিশ্চয়ই ড্রেসগুলা মনে হয় দেখতে খুব পর্দাশীল হবে, সুন্দর হবে, এটা মনে মনে ভাবছিলাম। তারপরে ভাইকে বললাম, কাপড়ের ব্যবসায়ী ভাই এই ড্রেসগুলা কেমন দেখান তো। পরে দেখলাম ড্রেসগুলা হলো এমন, এই যে কিছু কিছু ড্রেস আছে এই জায়গা থেকে হাতের এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত নেট। বাংলা বলে ফেলেন, নেটের বাংলা কি? আপনাদের এলাকায় কি এই যে একটা জাল আছে না, যে জালটা এরকম ঠেলা দিয়া মাছ মারে, এটার নাম কি চাচা? ঠেলা জাল। তো পাখি ড্রেসের দাম কত? অনেক টাকা। তো বললাম অনেক টাকা দিয়ে জালের ড্রেস, জালের পোশাক কেনার কি দরকার? যার এরকম ড্রেসের দরকার সে ঠেলা জালের ওই জাল ওইটা নেয়ার পরে সেলাই কইরা পরে ফেলতে পারে, তাও তো হয়। নবীজি বলেছেন শেষ জামানার কিছু নারী বের হবে, পোশাক পরে উলঙ্গ থাকবে। নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, টাইট ফিট পোশাক, পাতলা পোশাক, এইরকম পোশাক পরে তারা সমাজে ফিতনা ছড়াবে। বাড়ি থেকে হয়তো আমার মায়েরা বোনেরা ওয়াজ শুনছেন, বোনদেরকে বলছি, মাদেরকে বলছি, ঘর থেকে বাড়ি থেকে যখন বের হবেন বুরখা পরে
নিকাব পরে পূর্ণাঙ্গ পর্দা করে তারপরে বের হবেন। কিছু কিছু মহিলা আছে, মনে করেন আপনার আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠান, আগামীকাল জুমাবার, আমাদের দেশে জুমার দিনে বিয়ে শাদী থাকে কম না বেশি? কারণ জুমাবারে তো অফিস আদালত বন্ধ থাকে, এই জন্য মানুষও বিয়ের ডেটটা শুক্রবারে দেয়। দেখবেন মহিলা বিয়েতে যাবে সকাল 10টা থেকে ড্রেসিং টেবিলের সামনে, জুমা থেকে আইসা জামাই হাজবেন্ড বলছে কই গো তোমার হলো? ওই মেকআপটা মারছি, হালকা আর একটু বাকি আছে, অপেক্ষা করো, আরো আধা ঘন্টা পরে। কই শেষ হয় নাই? এই তো শেষ, আস্কারা মাস্কারা এই পর্যায়ে শেষ, এখন একটু লিপস্টিক মারি, আরো 5 মিনিট 10 মিনিট। আমি যেগুলা বলছি এগুলা মনে হয় এলাকায় নাই। এই মহিলা যাবে কোথায় বলছেন না কেন? বিয়ে বাড়ি। বিয়ে বাড়িতে বেগানা অনেক পুরুষও আসবে। যে মহিলা বাড়ি থেকে বের হওয়ার সময় কয়েক ঘন্টা সাজগুজ করে, এই মহিলার চরিত্র ভালো না। এই মহিলা পরপুরুষকে তার এই সৌন্দর্য দেখানোর জন্য ঘন্টার পর ঘন্টা সাজগুজ করেছে। এই মহিলার চরিত্র ভালো না। সাজগুজ করতে যদি মন চায়, নিজের হাজবেন্ড যখন বাসায় আসবে ঘন্টার পর ঘন্টা সাজগুজ করেন, কোনো বাধা। কিছু মহিলা আছে হাজবেন্ডের সামনে থাকে কামলা বেডির মতো, আর বিয়ে বাড়িতে যাওয়ার সময় যায় জরিনা আর সকিনার মতো। এই রকম নারী অবশ্য আমাদের সোনাপুরে নাই, আছে। আমার বোনদেরকে বলবো খবরদার, বাহিরে যাবেন, বিয়ে বাড়িতে যাবেন, 5 মিনিটে রেডি হবেন, হাত মুখ ধুবেন, ফ্রেশ হবেন, আর আপনি আপনার ড্রেসের উপরে শুধু বুরখাটা পরবেন, নিকাব লাগাইয়া বাস বের হয়ে যাবেন। এত সাজগুজ কেন? আপনার সাজগুজ আপনি সারাদিন করেন, আপনার স্বামীর জন্য করেন, কোনো অসুবিধা? আপনার স্বামীর জন্য আস্কারাও লাগান, মাস্কারাও লাগান, আইব্রো লাগান, লিপস্টিকও লাগান, কোনো আপত্তি? কিন্তু বিয়ে বাড়িতে যাবেন 2 দিন 3 দিন আগ থেকে এটা আপনাকে বলে না, মনে মনে বলতেছি আমার মামার ঘরের ভাই, খালার ঘরের ভাই বহুদিন পরে আসবে, আমি যদি একটু সাজগোজ দিয়া যাই, যাওয়ার পরে বলবে খুব সুন্দর, বিউটিফুল, আছে না নাই? আবার আমাদের সমাজেও কিছু বেহায়া পুরুষ আছে, বিয়ে শাদী করার পরে, আপনাদের এলাকায় তো বাইক চলাচল বেশি, দেখা যায় নতুন বিয়ে করেছে, বিয়ের পরে তার বউ হয়তো পড়ে গেছে, সুন্দর সুন্দরী বউ পাইছে, চিন্তা করলো আমার বউটা যে সুন্দর এটা তো শুধু আমি জানি, এলাকার মানুষেরও তো একটা হক আছে। তখন সে চিন্তা করে আমার বউটারে মানুষও দেখুক, কয় ও বউ, কয় কি হয়েছে? কয় তুমি একটু উঠো না। কয় কোথায় উঠতাম? কয় আমার বাইকের পিছনে উঠো। বাইকের পিছনে উঠলো, কিন্তু স্টেডিয়াম ফাঁকা। স্টেডিয়াম মানে হলো পেট পিট সব দেখালো, একটা সাজগুজো মারলো। কই বউ উঠো, তুমি আজকে উঠো, মানুষ দেখুক আমি কি জাতের বউ বিয়ে করেছি। এরপরে দেখবেন আপনি বাইক নিয়ে ঘর থেকে বের হলো, হরন দিয়ে গেল, আন্দাজেই হরন দেয়। হরনটা এই জন্য দেয় যাতে বাড়িতে থাকা মানুষ দেখে কিরে হরন কে দেয়, আর বাইরে যেন আমার বউটারে দেখে। এইরকম নিজের বউকে এলাকার মানুষকে দেখায় এলাকার মানুষের হক আদায় করে, এইরকম মানুষ অবশ্য আমাদের সোনাপুরে একজনও নাই। যে ব্যক্তি তার নিজের বউয়ের সৌন্দর্য মানুষকে দেখায়, আর দেখানোর পরে মানুষ বলতেছে ভাই ভাবি কিন্তু ঠিক আছে, একদম জব্বর, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরেকজন এসে বলতেছে ভাই ভাবি কি জুস লাগতেছে। ব্যাককল, কার জুস কে খায় রে? আপনার নিজের বউ নিজে ঘরে দেখেন, এত টাকা মোহরা না দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে বউ ঘরে আনলেন, আপনি আর মজা নেই মানুষ। আপনি একজন ব্যক্তিত্বহীন রুচিহীন পুরুষ, লজ্জা হওয়া দরকার আপনার। আপনার রুচিতে দুর্ভিক্ষ নেমেছে, আপনার ব্যক্তিত্ব বলতে কিছু নাই, পার্সোনালিটি নাই, আপনার ব্যক্তিত্ব নাই। আপনার নিজের বউ নিজে দেখেন, যেমনে মন চায় এমনি দেখেন, কোনো অসুবিধা? আমার কথা কি কষ্ট পাচ্ছেন? যুব সমাজ ধ্বংসের 7 নাম্বার কারণ হলো অসৎ বন্ধুদের সাথে চলাফেরা করা। কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি ওই ছেলেদের সাথে চলবেন না। কিছু কিছু ছেলেরা আছে ডিজে স্টাইলে বাইক চালায়,
আছে? আমি একটারে আটকাইলাম, কইলাম তোর কি হাঁফানি রোগ আছে নাকি? কয় না হুজুর। বললাম হাঁফানি রোগ যদি না থাকে তুই এরকম হাঁফাই হাঁফাই চালাস কেন? আবার ডানে দিয়া এক কাত বামে দিয়া আরেক কাত মারস কেন? ডানে দিয়া এক কাত বামে দিয়া আরেক কাত মারতে গিয়ে 2 মাস আগে এক ছেলে অ্যাক্সিডেন্ট করে মা বাপের একমাত্র ছেলে মাথার ভেতর থেকে মগজ আউট হয়েছে, 19 দিন সিসিইউতে থেকে তারপরে দুনিয়া থেকে বিদায় হয়েছে। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, মারাত্মক। বেঁচে থাকলে পঙ্গু, আর যদি মরে যায় মাথায় একদিকে, হাত একদিকে, পা একদিকে। এখানে এই অঞ্চলে বাইক বেশি চলে, যুবকদেরকে বলছি হাঁফানি রোগের মতো বাইক চালাইবে না। আর ডানে দিয়ে এক কাইট, বামে দিয়ে আরেক কাইট। আর কিছু ছেলে তো মেয়েদেরকে দেখলে তার বাইক চালানোর গিয়ার তখন আরো বাড়ে। হাঁফানি রোগের মতো বাইক চালাইও না, ভদ্রভাবে চালাও, সুন্দরভাবে চালাও। অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না হয়ে যাবে, আমরা সবাই মরবো। কিন্তু আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ গাড়ির চাকার নিচে ফেলে দিয়ে, আগুনে ফেলে দিয়ে দুর্ঘটনায় কবলিত করে মর্মান্তিক মৃত্যু আমাদেরকে দিও না। আল্লাহ আমাদেরকে সুস্থতার ইবাদত গুজারি আর শুকুর গুজারির মৃত্যু দাও। বলে না আমিন। যুবকদেরকে বলছিলাম অসৎ বন্ধুদের সাথে মিশিও না। যেই ছেলেরা গেলেই বলে বন্ধু ধরো সিগারেট ভাগ করি, আসা আমরা ইয়াবা ভাগ করি, এই রকম বন্ধুদের সাথে চলাফেরা করবেন না। 5 ওয়াক্তের নামাজি ছেলে সে হবে আপনার বন্ধু। যে ছেলেটা পড়াশোনায় ভালো তাকে বন্ধু বানান। যে ছেলেগুলো স্কুল কলেজে মেয়েদেরকে টিটকারি মারে, মেয়েদেরকে টিজ করে, মেয়েদেরকে বিরক্ত করে, এমন অসভ্য আর বদমাশ ছেলে যেন আপনার বন্ধু না হয়। ভালো ছেলেকে বন্ধু বানাবেন। আল্লাহ বলেছেন যেই সকল লোকেরা অসৎ বন্ধুদেরকে গ্রহণ করে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে, কিয়ামতের দিন 2 হাত কামড়াইয়া কামড়াইয়া আফসোস করবে। কোথায় আছে এই আয়াত? কোরআনুল কারীমে, কোরআনুল কারীমের 25 নম্বর সূরা, সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ওয়া ইয়াউমা ইয়াউদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ তাআলা বলছেন সেই দিন অপরাধী লোকেরা হাত কামড়ায়া কামড়ায়া আফসোস করে বলবে, আহারে আমি যদি রাসূলের তরিকা অনুসরণ করতাম, যে সকল লোকেরা রাসূলের আদর্শ গ্রহণ করে চলতো, আমি যদি তাদেরকে বন্ধু বানাতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা লাকাদ আদাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ বলছেন কিয়ামতের দিন কিছু মানুষ আফসোস করে বলবে, লাইতানি, হায় আফসোস, হায় দুর্ভোগ, লাম আত্তাখিয ফুলানান খালিলা, ওই ব্যক্তিকে যদি আমার বন্ধু না বানাতাম ভালো হতো। ওই দিন আফসোস করবেন। আফসোস করার আগে ভালো হয়ে যাওয়া ভালো না খারাপ? কথা বুঝেন নাই? ওই যে মানুষ বলে না সময় থাকতে ভালো হয়ে যায়, সময় আছে, আল্লাহ বুঝার তৌফিক দেন। বলেন আমিন। যুব সমাজ ধ্বংসের কারণ বলবো আজকে 10টা, বলে ফেলছি কয়টা? 7টা, আরো বাকি আছে 3টা। আপনাদের কি কষ্ট হচ্ছে? মনোযোগ থাকবে তো 10-15 মিনিট ইনশাআল্লাহ। 8 নাম্বার যুব সমাজ ধ্বংসের 8 নাম্বার কারণ হলো জেনা, ব্যভিচার, শয়লাভ, হারাম রিলেশন। জেনা ব্যভিচারে আজ সমাজ আক্রান্ত। আমরা মনে করতাম এগুলো আগে শুধু শহরে ছিল, এখন দেখা যায় গ্রামেও এটা আসছে। এক বাড়ির ছেলে আর এক বাড়ির মেয়ে তারা হারাম সম্পর্ক করে এরপরে একটা আরেকটা না ভাগায়া নিয়ে পলায়ন করে চলে যায় সাতকে, সুনামগঞ্জে, ঢাকায়। এইরকম অবশ্য আমাদের এলাকায় নাই। যুবক ভাইদেরকে বলছি খবরদার, বিয়ের আগে এইরকম হারাম রিলেশনের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। যারা কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, মেয়েদের পিছনে ঘুরঘুর করো না। এই
এই বয়স মেয়েদের পিছনে ঘুরঘুর করার বয়স নয়। এই বয়স হলো পড়াশোনার, এই বয়স হলো গবেষণার, এই বয়স হলো আজান হলে নামাজে চলে যাওয়ার। এই বয়সে যদি ঠিকঠাক মতো পড়াশোনা করো, মেয়েদের পিছনে ঘুরঘুর না করে যদি পড়াশোনায় মনোযোগী হও, আজান হলে যদি নামাজি হও, চরিত্রবান হও, তাহলে দেখবা কেরিয়ার ভালো হলে, চরিত্র ভালো হলে তুমি আর সোনাপুরের ওই মেয়ের পিছনে ঘুরঘুর করা লাগবে না। কেরিয়ার ভালো হলে, চরিত্র ভালো হলে শুধু সোনাপুর নয়, গোটা বাংলাদেশের সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তোমার কাছে মেয়ে দিয়ে দেওয়ার জন্য তোমার পিছনে ঘুরঘুর আরম্ভ করবে। নিজেকে ওই জায়গায় নিয়ে যাও যেখানে গেলে পরে তুমি ঘুরঘুর করা লাগে না, বরং সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তোমার পিছে ঘুরাবে। যুবক ভাইদেরকে বলছি, এইসব চিন্তা ভাবনা মাথার থেকে বাদ দাও, পড়াশোনায় মন দাও, মা বাবার খেদমত করো, উস্তাদদের খেদমত করো, উস্তাদদের সোহবতে থাকো, পড়াশোনা করো, চরিত্রবান হও। জিনা বেবিচারে আপনি যদি লিপ্ত হয়ে যান, দেখবেন কেরিয়ারও যাবে, আপনার দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। আল্লাহ এ ধরনের অশ্লীলতার থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন, বলেন আমিন। নাম্বার 9 নাম্বার যুব সমাজ ধ্বংসের 9 নাম্বার কারণ হলো মোবাইলের অপব্যবহার, তথ্য প্রযুক্তির অপব্যবহার। এখন এমন কোনো মানুষ নাই যার হাতে মোবাইল নাই। আবার বেশিরভাগ মানুষের এখন ফেসবুক আছে। এখন দেখা যায় দাড়ি পাকনা চাচা, ওনারও ফেসবুক অ্যাকাউন্ট আছে।